বঙ্গোপসাগরের নিচে আসলে কি আছে? কেন ইন্ডিয়া, চায়না, ইউএসএ সবাই বঙ্গোপসাগরের দিকেই নজর দেয়? কেন বিশ্বের বড় বড় পাওয়ার হাউসরা এই ইন্দো প্যাসিফিক রিজিয়নের দিকেই নজর দেয়? আর কেনই বা ব্লু ইকোনমিকে বাংলাদেশের জন্য গেম চেঞ্জার বলা হচ্ছে? একটু গভীরভাবে চিন্তা করলেই দেখা যায় আজকের পৃথিবীতে শুধু স্থলভাগ না, সমুদ্রও হয়ে উঠেছে অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য এবং জিওপলিটিক্যাল পাওয়ার এর কেন্দ্রবিন্দু। বিশ্বের প্রায় 90% আন্তর্জাতিক বাণিজ্য হয় সমুদ্রপথে। এনার্জি সাপ্লাই চেইন থেকে শুরু করে গ্লোবাল ট্রেড রাউটস সব কিছুই কিন্তু এই ওশেন সেন্ট্রিক হয়ে থাকে। আর ঠিক এই মুহূর্তে বাংলাদেশ বসে আছে বে অফ বেঙ্গলের মতো এক অত্যন্ত স্ট্র্যাটেজিক অঞ্চলে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই বিশাল মেরিটাইম অপরচুনিটি গ্র্যাব করতে পারবে, কাজে লাগাতে পারবে, নাকি আমরা আমাদের সবচেয়ে বড় অর্থনৈতিক সম্ভাবনাকেই ওভারলুক করে দেখব? আজকের ভিডিওতে আমরা জানবো ব্লু ইকোনমি কি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ব্লু ইকোনমির যে প্রেক্ষাপট সেটি কেমন এবং এর গুরুত্ব কেমন, এবং বঙ্গোপসাগরের নিচে কি আছে যা এত গুরুত্বপূর্ণ, যা বাংলাদেশের অর্থনীতি এবং ভূরাজনীতির জন্য কেন এত গুরুত্বপূর্ণ, এবং কিভাবে সমুদ্রই হয়ে উঠতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি বা ইঞ্জিন অফ গ্রোথ। So let's dive into the blue economy of বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে। সেটা হচ্ছে ব্লু ইকোনমি। অনেক দেশ এখন শুধু স্থলভাগের সম্পদ না, সমুদ্রকেও অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করছে। বাংলাদেশের জন্য বে অফ বেঙ্গল এটি কিন্তু শুধুই সমুদ্র নয়, এটা হতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির গেটওয়ে টু প্রসপারিটি। তো আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে মেরিটাইম বাউন্ডারি রয়েছে সেটার পোটেনশিয়ালকে বিবেচনা করে আমরা ব্লু ইকোনমিকে আলোচনা করব। এই পুরো স্লাইড জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আশা করি। সো লেটস গেট স্টার্টেড। আমরা সাধারণত বাংলাদেশের অর্থনীতি বলতে গার্মেন্টস, রেমিট্যান্স বা কৃষিকে বুঝি, কিন্তু একটা প্রশ্ন করি, বাংলাদেশের দক্ষিণে যে বিশাল সমুদ্র এলাকা আছে, এই যে এই অঞ্চলটাতে, সেটা কি আমরা পুরোপুরি ব্যবহার করছি? বিশ্বের প্রায় 90% আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্রপথেই হয়, আর বাংলাদেশ বসে আছে বে অফ বেঙ্গল এর মতো স্ট্র্যাটেজিক্যালি সিগনিফিক্যান্ট অঞ্চলে। আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে ডান পাশের ছবিটাতে, এই যে পুরো জায়গাটা, এই সমুদ্রের যে ভ্যালু আমাদের, এটা কিন্তু ভ্যাস্ট অ্যামাউন্ট অফ মানি। আমাদের শুধু মানি না, আমাদের যে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স, এটাও কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমাদের যে ইন্দো প্যাসিফিক জিওপলিটিক্সের কথা বলি আমরা, যে বর্তমানে ইন্দো প্যাসিফিক অঞ্চল বিশ্ব রাজনীতির সেন্টার অফ গ্র্যাভিটি হয়ে উঠেছে, যে কারণে সমুদ্র কিন্তু এখন শুধু অর্থনীতি না, বরং জিওপলিটিক্যাল লেভারেজেরও একটা অংশ। তো আমরা এটা বলতে পারি যে মানে ইকোনমির জন্য যেরকম এটি ইম্পর্টেন্ট, এবং এটি সাথে সাথে যে জিওপলিটিক্স সেটির জন্য ইম্পর্টেন্ট। ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? সমুদ্র ও সামুদ্রিক সম্পদকে এমনভাবে ব্যবহার করা যাতে অর্থনৈতিক উন্নয়ন হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, আবার পরিবেশও রক্ষা পায়। এই যে আমাদেরকে এখানে দেখানো হচ্ছে যে ইকোনমিক গ্রোথ বলতে যে অর্থনৈতিক আমাদের যে প্রবৃদ্ধি এবং সোশ্যাল ইকুইটি অ্যান্ড জবস, এটি বলতে বোঝানো হচ্ছে যে সামাজিক সমতা এবং যে জব ক্রিয়েশন অপরচুনিটি, এবং ইকোসিস্টেম অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি যাতে না হয় সে ব্যাপারটি কিন্তু খেয়াল রাখতে হবে। সো আমাদের এই যে ব্লু ইকোনমি বলতে কিন্তু এই তিনটি জিনিসকে আমাদেরকে গুরুত্ব দিয়ে আমাদের আলোচনা করতে হবে। সো ব্লু ইকোনমির আরেকটি মডেল রয়েছে যেটিকে বলা হয় ট্রিপল বটম লাইন অফ ব্লু গ্রোথ। সো সেটিও কিন্তু এই পরিবেশকে বিবেচনা করেই বলা হয়ে থাকে। সো এটি বাংলাদেশের জন্য কেন ম্যাটার করে, অর্থাৎ ওয়াই ইট ম্যাটার্স। সো বাংলাদেশ সাউথ এশিয়া ও সাউথ ইস্ট এশিয়া এর মাঝখানে অবস্থিত। এটা একটা স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে হতে পারে। আর হচ্ছে যে বে অফ বেঙ্গলের যে অ্যাক্সেস, বাংলাদেশের যে বে অফ বেঙ্গলের যে অনেকটা অঞ্চল জুড়ে বাংলাদেশের যে অ্যাক্সেস রয়েছে, যে মেরিটাইম করিডোর বলা যেতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যের একটা অন্যতম মেরিটাইম করিডোর। আর যে বাংলাদেশের যে পপুলেশন, এই পপুলেশনের জন্য বাংলাদেশের কিন্তু জমি সীমিত, কিন্তু সমুদ্রে কিন্তু বিশাল সম্ভাবনা। এটাকে আমরা এইভাবে বলতে পারি যে উইন্ডো অফ অপরচুনিটি তৈরি করেছে এই বে অফ বেঙ্গল। সো এই যে আমাদের যে 3% যে কারেন্ট জিডিপি কন্ট্রিবিউশন, এটি কিন্তু আসে জাস্ট এই যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বা ফরেন এক্সচেঞ্জ, এটা যদি আমরা করতে পারি ব্লু ইকোনমির মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের যে 3% যে জিডিপি কন্ট্রিবিউশন হবে। এবং আমাদের
যে 30 মিলিয়ন প্লাস যে মানুষ, তারা কিন্তু এই যে অর্থনৈতিক অঞ্চল আমরা যদি বলি যে বে অফ বেঙ্গল, এটির উপরে নির্ভরশীল। এটি শুধু কিন্তু বাংলাদেশের জনগণই না, এখানে মিয়ানমার, এখানে ভারত, এছাড়াও থাইল্যান্ড, এরকম অঞ্চলের লোকজনও কিন্তু এই জায়গার অর্থনীতি, অর্থাৎ যে ব্লু ইকোনমি অফ বে অফ বেঙ্গল, এই অঞ্চলটার যে অর্থনীতির সাথে কিন্তু তারাও জড়িত। এবং অফশোর গ্যাস অ্যান্ড রিনিউয়েবলস, অর্থাৎ যে সমুদ্রের যে অঞ্চলগুলোতে যে গ্যাসের খনি রয়েছে, এই যে এখানে কিন্তু যে আমাদের 26টা মেরিন ব্লকস রয়েছে, সো এর মধ্যে আমাদের কিন্তু অনেক গ্যাসের খনি থাকতে পারে এবং তেলের খনি থাকতে পারে এবং আরও যে কোনো খনি থাকতে পারে। সো আমরা কিন্তু এই যে এগুলো এক্সট্র্যাক্ট করে আমাদের অর্থনীতিকে কাজে লাগাতে পারি। এরপর আমরা কিন্তু যে আমরা এলডিসি থেকে উত্তরণের কথা চলছে, যদিও বাংলাদেশের বর্তমান সরকার 2029 সাল পর্যন্ত পেছানোর জন্য চিঠি দিয়েছে। সো আমরা বর্তমানে, যদিও এটি প্রাসঙ্গিক নয়, তারপরও আমরা যদি এই যে এলডিসির কথা চিন্তা করি, এলডিসিতে কিন্তু আমাদের এই যে এলডিসি থেকে যে উত্তরণের সময় আমাদের যে ব্লু ইকোনমির যে অপরচুনিটিটা, এটি কিন্তু অনেক দারুণভাবে আমাদের কাজে লাগাতে হবে। কারণ হচ্ছে যে এই অঞ্চল দিয়ে কিন্তু এক্সপোর্ট করতে পারি আমরা, বিশেষ করে চট্টগ্রাম বন্দর বা মোংলা পোর্ট ইউজ করে কিন্তু আমরা আমাদের জাহাজের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করতে পারি বিভিন্ন দেশে। বাংলাদেশের যে সমুদ্র সীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে দীর্ঘ আইনি লড়াইয়ের পর বিশাল সামুদ্রিক এলাকা লাভ করে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের 2014 সালে পিসিএ অর্থাৎ পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, এই আদালতে আমাদের যে আমরা যে মামলা করি সেটার এগেনস্টে কিন্তু আমরা জয়লাভ করি। সো এই জয়লাভের মাধ্যমে আমরা কিন্তু যে ইন্ডিয়ার সাথে যে আমাদের কনফ্লিক্ট ছিল সেটি কিন্তু আমাদের পক্ষে আসে এবং 2014 সালে মিয়ানমারের সাথে আমাদের যে রায়টা ছিল, ইটলস দিয়েছিল, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সিজ। সো এটি কিন্তু আমাদের 2012 সালে এটিও আমাদের পক্ষে আসে। সো এই যে আমাদের যে অঞ্চলগুলো আমাদের যোগ হয়েছে, এটার যে পরিমাণ সেটি কিন্তু অনেক অনেক হিউজ, সেটি হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। সো এই যে ভ্যাস্ট অ্যামাউন্ট অফ এরিয়া, এই এরিয়াটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। আমাদের কোস্ট লাইন কিন্তু 716 কিলোমিটার, আবার কিছু কিছু জায়গায় আমরা 711 কিলোমিটার দেখতে পাই। আর আমাদের যে টেরিটোরিয়াল সি, এটি হচ্ছে 12 নটিক্যাল মাইল। আর এক্সক্লুসিভ ইকোনমিক জোন 200 নটিক্যাল মাইল এবং আমাদের যে মহিষপান সেটি হচ্ছে 354 নটিক্যাল মাইল। সো আমরা যে এই অঞ্চলগুলো আমাদের জন্য কিন্তু খুবই অর্থনৈতিকভাবে এবং জিওপলিটিক্যালি বোথ কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের এই যে সমুদ্রকেন্দ্রিক যত বিরোধ আছে সেই বিরোধের মীমাংসা কিন্তু করে থাকে আনক্লস। এটাকে সংক্ষেপে আনক্লস বলা হয়, যার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সিজ। ব্লু ইকোনমির 4টা গুরুত্বপূর্ণ পিলার রয়েছে, যদিও আমরা 4টা বলছি কিন্তু এখানে কিন্তু আরও অনেক পিলার রয়েছে। সো আমরা এক এক করে একটু আলোচনা করব। ফিশারিজ, আমরা ফিশারিজ নিয়ে প্রথমে একটু আলোচনা করি। বাংলাদেশের লাখ লাখ মানুষ কিন্তু মৎস্য খাতের উপর নির্ভরশীল। ডিপ সি ফিশিং আরও বাড়ানো যদি যায় তাহলে কিন্তু এক্সপোর্ট ইনকামটা অনেক বাড়তে পারে আমাদের। বর্তমানে আমরা শ্যালো সিতে বেশি ফিশিং করি, ডিপ সি ক্যাপাসিটি এখনও কিন্তু আমাদের লিমিটেড। এটি যদি আমরা বাড়াতে পারি ডিপ সি ফিশিং, তাহলে কিন্তু আমাদের যে অর্থনীতি, এটির যে এক্সপোর্ট অর্থনীতি, এটি কিন্তু আমাদের বাড়বে। সো এই যে এর মধ্যে রয়েছে যেমন মেরিন ক্যাচ, অ্যাকোয়াকালচার, বায়োটেকনোলজি, এই ফিশারিজের মধ্যেই কিন্তু এগুলো অন্তর্ভুক্ত। এরপর রয়েছে শিপিং। সো শিপিং নিয়ে একটু কথা বলা যাক। যে শিপিংয়ের মধ্যে যদি বলি আমরা, তাহলে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন বলা যায় চট্টগ্রাম বন্দরকে। সো আমরা এটা নিয়ে একটা ছোট একটা কোড বলতে পারি যে পোর্টস আর নট জাস্ট ট্রান্সপোর্ট হাবস, দে আর ইকোনমিক আর্টারিজ। সো এটার মাধ্যমে কিন্তু আমরা লজিস্টিক যে নেটওয়ার্ক গড়ে তুলতে পারি, মেরিটাইম কানেক্টিভিটি করতে পারি আমরা, আর ট্রেড ফ্যাসিলিটেশন বাড়াতে পারি আমরা। সো এই যে আমরা দেখছি যে আমাদের যে শিপিংয়ের যে সেকশনগুলো রয়েছে, যে ডিপ সি পোর্ট, ট্রান্সশিপিং, শিপ বিল্ডিং। সো এই যে আমাদের যে অঞ্চলগুলো, শিপিংয়ের যে অঞ্চলগুলো রয়েছে, যে চট্টগ্রাম বা সমুদ্রের যে কিনারা, সেই অঞ্চলগুলোতে কিন্তু আমাদের এগুলোর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এরপর আমরা এনার্জি নিয়ে একটু কথা বলি। এনার্জি নিয়ে যদি বলতে হয় তাহলে আমাদের যে অফশোর গ্যাস ও মেরিন রিনিউয়েবল এনার্জি ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন আমাদের রয়েছে এলএনজি, অফশোর ওয়াইন্ড, টাইডাল এনার্জি, এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়াইন্ড এনার্জি।
সো আমরা এই যে এগুলো কিন্তু আমরা আমাদের ইকোনমির জন্য কাজে লাগাতে পারি। এছাড়াও আমাদের যে দেশের এনার্জি খাতে যে আমাদের দেখা যায় যে বিদ্যুতের সমস্যা, জ্বালানির সমস্যা, এগুলো কিন্তু এই এনার্জির যে এখান থেকে এক্সট্র্যাক্ট করে আমরা আমাদের জাতীয় গ্রিডে কাজে লাগাতে পারি। এরপর আমরা ট্যুরিজম নিয়ে কথা বলা যাক। ট্যুরিজমের মধ্যে আমরা বলতে পারি যে কোস্টাল ইকো ট্যুরিজম এবং ক্রুজ টার্মিনালস, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো ব্লু ইকোনমি বাংলাদেশের অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এর মধ্যে কিন্তু ট্যুরিজমও অনেক গুরুত্বপূর্ণ, যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন, কুয়াকাটা। সো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু শুধু পর্যটন কেন্দ্র না, এগুলো কিন্তু ব্লু ট্যুরিজম এর অংশ। ট্যুরিজম ক্যান ট্রান্সফর্ম কোস্টাল রিজিয়নস ইন্টু ইকোনমিক হটস্পটস। ব্লু ইকোনমি বাংলাদেশের অর্থনীতিতে কয়েকভাবে ভূমিকা রাখতে পারে, বড়োভাবে ভূমিকা রাখতে পারে। যেমন কর্মসংস্থান বাড়ায়, এক্সপোর্ট আর্নিংস বাড়ায়, ফরেন ইনভেস্টমেন্ট বাড়ায়, জিডিপি গ্রোথ বাড়ায়। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে ফরেন ট্রেড, যে 94% কিন্তু যে ফরেন ট্রেডের যে ব্যাপারটা রয়েছে মেরিটাইম রুটের মাধ্যমে কিন্তু হয়ে থাকে সেটা। অর্থাৎ আমাদের দেশের যদি 100 টাকা যদি আমাদের এক্সপোর্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে 94 টাকা কিন্তু আমাদের এই যে মেরিটাইম রুট, অর্থাৎ যে আমাদের পানিপথে বা সমুদ্রপথেই হয়ে থাকে। এরপর রয়েছে যে গ্রস ভ্যালু অ্যাডেড ফ্রম দ্য ওশিয়ান ইকোনমি, এটা হচ্ছে 6.2 বিলিয়ন প্লাস। এটি কিন্তু হিউজ মানি ডলারের এটা। এরপর হচ্ছে মেরিন ফিশ হারভেস্টেড, এটা যদিও একটু পুরোনো ডেটা, তারপরেও এটা কিন্তু আমাদের একটা মানে হিউজ অ্যামাউন্ট টন। এটা কিন্তু এই যে এই অ্যামাউন্টের টন যদি এখন তো আরও নিশ্চয়ই বেড়েছে। সো এগুলো আমরা যখনই এক্সপোর্ট করবো আমাদের কিন্তু ফরেন রিজার্ভ বাড়বে, আমাদের ইকোনমি স্ট্রং হবে। বর্তমানে সমুদ্র শুধু অর্থনৈতিক না, জিও পলিটিক্যাল কম্পিটিশনের কিন্তু অংশ। যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে পজিশন এই যে বঙ্গোপসাগরের পাশে হওয়ায় যে একটা সুবিধা, বিশেষ করে এই যে চায়না কিন্তু এই পাশ দিয়ে প্রবেশ করা ছাড়া, এই যে সমুদ্রে চায়না যদি কখনো ইউরোপে যেতে চায়, তাহলে চায়নার কিন্তু এইভাবে যে এই যে মালাক্কা প্রণালী পার হয়ে যে এইভাবে যেতে হয়। সো চায়না যদি কখনো মানে বাংলাদেশের সাথে চুক্তি করতে পারে যে এতটুকু পথ এসে তারপর এই যে তার কিন্তু এতটুকু পথ কমে যাচ্ছে, আমরা একটু কালারটা চেঞ্জ করি, চুক্তি করতে পারে, তাহলে কিন্তু তার পথ কমে আসছে অনেকটা। এই যে সো প্রায় অর্ধেকটা পথই কমে আসছে, যে ইউরোপে তার যোগাযোগ বা আফ্রিকাতে তার যোগাযোগ করতে হলে চায়নার জন্য কিন্তু বাংলাদেশটা অনেক গুরুত্বপূর্ণ। সো জিও পলিটিক্যাল যে আমাদের ব্যাপারটা রয়েছে, আমি একটু ছবিটা ক্লিয়ার করি। জিও পলিটিক্যাল যে ব্যাপারটা রয়েছে, তো এই ব্যাপারের জন্য কিন্তু বাংলাদেশকে চায়নার খুবই প্রয়োজন। কারণ হচ্ছে যে এই যে চায়নার যে ডমিন্যান্স এই অঞ্চলে, এই চায়নার ডমিন্যান্স কমাতেই কিন্তু আবার যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চায়। আবার চায়না আর ইন্ডিয়া পরস্পর বিরোধী, সো সেক্ষেত্রে ইন্ডিয়াও চাইবে না যে চায়নার কাছে সমস্ত ক্ষমতা চলে যাক। এজন্য যে ইন্দো প্যাসিফিক যে অঞ্চল, এই যে পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু একটা সবসময় একটা থমথমে অবস্থা বিরাজ করে। কারণ এখানে যুক্তরাষ্ট্র, এখানে চায়না, এখানে ইন্ডিয়া, সবাই কিন্তু তাদের নিজেদের প্রভাব গড়তে চায়। তো আমরা এখানে যে রিজিওনাল ট্রেড রাউটস, মেরিটাইম সিকিউরিটি, এইগুলো কিন্তু আমাদের এই অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চায়না, ইউএসএ, ইন্ডিয়া সবাই যে বে অফ বেঙ্গল অঞ্চলে ইনফ্লুয়েন্স বাড়াতে চাচ্ছে, কারণ ফিউচার ট্রেড এবং এনার্জি যে রুট অনেকটাই কিন্তু এই ওশিয়ান সেন্ট্রিক হয়ে যাচ্ছে। এই ওশিয়ান সেন্ট্রিক হওয়ার ফলে বাংলাদেশও কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে একটা স্টেটমেন্ট দিতে পারি যে মেরিটাইম স্ট্রেংথ ইনক্রিজিংলি ডিটারমাইন্স ন্যাশনাল ইনফ্লুয়েন্স। তো আমাদের এতক্ষণ তো শুধু সুবিধাগুলো বললাম, তো আমাদের কিছু থ্রেটস বা চ্যালেঞ্জেস। তো থ্রেটস বা চ্যালেঞ্জেসের মধ্যে আমাদের রয়েছে যেমন মেরিন পলিউশন রয়েছে, ইলিগাল ফিশিং রয়েছে, ক্লাইমেট চেঞ্জ রয়েছে, ল্যাক অফ টেকনোলজি রয়েছে, স্কিল্ড ম্যান পাওয়ার শর্টেজ রয়েছে। সো আমরা এই যে পরিবেশগত যে ইকোলজিক্যাল যে ব্যাপারগুলো আমরা দেখব, যে এই যে আমরা পরিবেশের যে ক্ষতি হচ্ছে, ওশিয়ান অ্যাসিডিফিকেশন, তারপর হচ্ছে প্লাস্টিক পলিউশন, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে আমরা প্লাস্টিক পলিউট করি, আমরা যখন সমুদ্রে একটা প্লাস্টিকের বোতল বা পলিথিন আমরা ফেলি, আমরা তখন পলিউট করি অ্যাকচুয়ালি। তো আমরা এই পলিউট করার মাধ্যমে কিন্তু আমরা একটা জীববৈচিত্র্য ধ্বংস করছি। কারণ সেই প্লাস্টিক বা সেই পলিথিন একটা সময় হয়তো কোনো
বড় মাছ বা কোনো একটা জীববৈচিত্র্যর পেটে চলে যাচ্ছে। এর মাধ্যমে যে তাদের যে বংশবিস্তারের যে ব্যাপারটা, সেটি কিন্তু সেই পথটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু এই প্লাস্টিক পলিউশনের মাধ্যমে অনেক বড়োভাবে আমরা আমাদের যে পরিবেশ তো নষ্ট করছি, আমাদের জীববৈচিত্র্যের সাথে নষ্ট করছি। এরপর কিছু টার্ম রয়েছে, যেমন ফ্র্যাগমেন্টেড গভর্নেন্স, তারপর ল্যাক অফ ডিপ সি টেক। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের হচ্ছে শ্যালো ফিশিং টেকনোলজি রয়েছে, একটু আগে আমরা আলোচনা করেছি। আমাদের যদি ডিপ সি ফিশিংয়ের জন্য যে টেকনোলজি, সেটা যদি আমাদের হাতে থাকতো, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ফিশিং প্রোডাক্ট বা অ্যাকোয়াকালচার যে প্রোডাক্টগুলো আমরা সেগুলো কিন্তু এক্সপোর্ট করতে পারতাম। সো আমাদের যে গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভ রয়েছে, আমাদের যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ রয়েছে যেগুলো সরকার নিয়েছে, যেমন হচ্ছে ডেল্টা প্ল্যান 2100, আর রয়েছে পোর্ট ডেভেলপমেন্ট, এখানে পায়রা পোর্টের কথা বলা হয়েছে। এছাড়াও রয়েছে পোর্ট মডার্নাইজেশন, অর্থাৎ যে আমরা এখানে হয়তো এটা উল্লেখ করা নেই, পোর্ট দুঃখিত, আমার হাতে কলম নেই, আমি এই জন্য ভালোভাবে লিখতে পারছি না, জাস্ট বুঝে নিয়ে নেব। পোর্ট মডার্নাইজেশন। সো এর মাধ্যমে কিন্তু আমরা যে আধুনিক দেশগুলোতে আধুনিক পণ্য এবং দ্রুততার সাথে যে এক্সপোর্ট করা, সেটি কিন্তু আমরা করতে পারবো। এরপর হচ্ছে যে ব্লু ইকোনমি সেল। সো ব্লু ইকোনমি সেল কিন্তু এটি আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর একটা পলিসি, এটার পলিসি কোঅর্ডিনেশন। এটার মাধ্যমে কিন্তু আমরা যে ব্লু ইকোনমি সম্পর্কিত আমাদের যাবতীয় তথ্য এবং কি করতে হবে, আমাদের দেশের যে অগ্রগতি, সেগুলো কি আমরা এটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি, এটার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি, এবং এটার মাধ্যমে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সো আমরা আরেকটু ডিটেল আলোচনা করি, যে যেমন হচ্ছে যে এই যে পোর্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে যে মাতারবাড়ি এবং পায়রা ডিপসি পোর্ট, এই দুটো আমাদের পোর্ট আধুনিকায়ন করে কিন্তু আমাদের করা হচ্ছে। এবং এই যে ডেল্টা প্ল্যান 2100, এটা কিন্তু আমাদের নেদারল্যান্ডসের সাথে করা একটা চুক্তি। এটি কিন্তু 100 বছরের চুক্তি বলা হলেও এটি অ্যাকচুয়ালি 2018 সাল থেকে করা হয়েছে এবং 2100 সাল পর্যন্ত এটি 82 বছর হয়, কিন্তু আমরা 100 বছর ধরে নেই যেহেতু 2100 সাল পর্যন্ত। সো আমাদের এটা 3টা ধাপে করা হবে, 3টা ধাপে 3 স্টেপস, আর 6টা হটস্পটস। আমাদের বিভিন্ন হটস্পট রয়েছে, যেমন হচ্ছে যে আমাদের সামুদ্রিক অঞ্চল, আমাদের উপকূলীয় অঞ্চল, আমাদের সিটি অঞ্চল, আমাদের পাহাড়ি অঞ্চল, আমাদের খরা অঞ্চল, এরকম করে 6টি অঞ্চল রয়েছে, যেগুলিকে বিবেচনা করে আমাদের যে পরিবেশগত যে বাধা বা প্রতিবন্ধকতা, সেগুলি যাতে কাটিয়ে উঠতে পারি আমরা। সো এরপর রয়েছে মেরিন প্রোটেক্টেড এরিয়াস, আমাদের যে পরিবেশগত সংকটাপন্ন এলাকা। সো সেগুলো ঘোষণা করার মাধ্যমে কিন্তু আমাদের যে মেরিটাইম বাউন্ডারি বা মেরিটাইম যে প্লেসগুলো, সেগুলো কিন্তু রক্ষা করা হয়ে থাকে। সাধারণত সেখানে লিমিটেড মানুষের যাতায়াত করতে দেওয়া হয়, সেভাবেই আমাদের কিন্তু এগুলো মেনটেন করা হয়ে থাকে। সো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট টুডে শেপস ইকোনমিক পাওয়ার টুমরো। যদি লজিস্টিক্স কস্ট আমাদের কমানো যায়, তাহলে বাংলাদেশ কিন্তু রিজিওনাল ট্রেড হাব হতে পারে। সো আমরা নেক্সট ফ্রন্টিয়ার বা হচ্ছে আমাদের ফিউচার কিছু অপরচুনিটির কথা আমরা চিন্তা করতে পারি, যে 2030 বা এর পরে আমরা কি করতে পারি বা কি সুযোগ রয়েছে আমাদের জন্য। আমাদের জন্য কিন্তু যে মেরিটাইম বায়োটেকনোলজি, এটার সুযোগ রয়েছে আমাদের। সেখানে বলা হচ্ছে যে ফার্মাসিউটিক্যালস, কসমেসিউটিক্যালস ইত্যাদি, ওমেগা 3 ইত্যাদি কিন্তু আমাদের যে বায়োটেকনোলজির সম্ভাবনা, সেগুলো কিন্তু রয়েছে। এছাড়াও আমাদের যে ডিপ সি মিনারেলসের যে সম্ভাবনা রয়েছে, আমাদের যে গভীর সমুদ্রে, সেখানে কিন্তু অনেক খনিজ পদার্থ রয়েছে। সেই খনিজ পদার্থগুলো কিন্তু আমাদের দেশের যে বিভিন্ন প্রয়োজন মেটাতে আমাদের কিন্তু সক্ষম। এরপর রয়েছে রিনিউয়েবল এনার্জি, এই যে আমাদের অফশোর যে ওয়াইন্ড এবং টাইডাল পাওয়ার, তো মানে যে বায়ু শক্তি এবং স্রোত শক্তি বা জলশক্তি, সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা যে ন্যাশনাল গ্রিন ট্রানজিশন, অর্থাৎ যে আমাদের যে কয়লা, তারপর হচ্ছে গ্যাস, এগুলো যদি আমরা ব্যবহার কমাতে পারি, তারপর হচ্ছে তেল, এইগুলোর ব্যবহার যদি আমরা কমিয়ে আমরা এই যে
সোলার এনার্জি, ওয়াইন্ড এনার্জি, টাইডাল এনার্জি, এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে গ্রিন ট্রানজিশন সেটি কিন্তু পূরণ হবে। আমরা জানি আমরা বর্তমানে আমাদের রিনিউয়েবল এনার্জি কিন্তু 5%-এর আশেপাশে থাকে, 5%-এর আশেপাশে থাকে। এটি কিন্তু খুবই 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 খারাপ। সো এই যে 5% অনলি, এটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে সাস্টেইনেবল এনার্জি প্ল্যান সেটি কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারছি না। তো এরপরে আসে হচ্ছে ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজমের মধ্যে রয়েছে আমরা যে জিরো প্লাস্টিক কোস্টাল জোনস, অর্থাৎ যে ইকো ট্যুরিজম বলতে সাধারণত বোঝানো হয় পরিবেশের কথা চিন্তা করে যে ট্যুরিজম, সেটি হচ্ছে ইকো ট্যুরিজম। পরিবেশকে ধ্বংস না করে বা পরিবেশের বিপর্যয় না ঘটিয়ে যে ট্যুরিজম করা হয়। সো এক্ষেত্রে মানুষের যে যাতায়াত সেটি সীমাবদ্ধ করা হয় যাতে পরিবেশের ভারসাম্য ঠিক রাখে, এটিকে বলা হচ্ছে ইকো ট্যুরিজম। এছাড়াও রয়েছে ব্লু ট্যুরিজম, এছাড়াও রয়েছে মেরিটাইম লজিস্টিক্স, এছাড়াও রয়েছে শিপ বিল্ডিং টেকনোলজি ইত্যাদি। ভবিষ্যতের অর্থনীতি ইনক্রিজিংলি নলেজ বেসড এবং ইনোভেশন ড্রাইভেন। মেরিটাইম বায়োটেকনোলজি সেই ইনোভেশন ইকোনমি এর অংশ হতে পারে। কিন্তু ওশেন ডেটা মে বিকাম অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ অয়েল ইন দ্য ফিউচার। তো আমরা যে ওশেনের মধ্যে আমাদের যা রয়েছে, অর্থাৎ সমুদ্রের মধ্যে আমাদের যা রয়েছে, সেই আমাদের তথ্যটা পাওয়া কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ। সো তার মধ্যে তেল রয়েছে নাকি গ্যাস রয়েছে, এই যে আমাদের তথ্যটা, এই তথ্যটা পাওয়ার জন্য অনেক সময় আমাদের বিদেশের প্রযুক্তির উপর নির্ভর করতে হয়। এই জন্য তাদেরকে অনেক মোটা অঙ্কের টাকা দিতে হয়, অথবা তাদেরকে সেই যে সেই রিসোর্সের ভাগ দিতে হয়। সো এগুলো যদি আমরা আমাদের যে তথ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে পারি এবং আমাদের প্রযুক্তিকে শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের যে প্রযুক্তি যদি উন্নত করি, আমরা কিন্তু আমাদের যে খনিজ সম্পদ সেটি কিন্তু আমরা নিজেরা উত্তোলন করতে পারবো। আমরা আমাদের অন্যদেরকে কোনো ভাগ দিতে হবে না। এরপর আমরা দেখব যে কিছু সলিউশন আমরা দেখব। সলিউশনের মধ্যে কিছু আমরা 3টা ভাগে ভাগ করেছি, যে সেটি হচ্ছে গভর্নেন্স। সো গভর্নেন্সের মধ্যে হচ্ছে এস্টাবলিশড এ সেন্ট্রালাইজড ব্লু ইকোনমি অথরিটি, অর্থাৎ ব্লু ইকোনমি কারা কন্ট্রোল করবে তাদের একটা নির্দিষ্ট অথরিটি থাকা লাগবে। বিভিন্ন অথরিটি বিভিন্ন সময় এক একটা কথা বলবে, এটা যেন না হয়। এনফোর্স কম্প্রিহেন্সিভ মেরিন স্পেশাল প্ল্যানিং। সো আমাদের যে মেরিন যে প্ল্যানিংগুলো সেগুলো যাতে কম্প্রিহেন্সিভ হয় সেটি আমাদের দেখভাল করতে হবে। এরপর হচ্ছে শিফট ফ্রম ফ্র্যাগমেন্টেড টু ইকোসিস্টেম বেসড ম্যানেজমেন্ট। আমাদের এই যে ট্র্যাডিশনালি যে সিস্টেম ছিল সেখান থেকে আমরা ইকোসিস্টেমে আমাদের চলে আসতে হবে। ইকোসিস্টেমে চলে আসলে আমরা পরিবেশের কথা চিন্তা করতে পারবো, আমরা পরিবেশের যে রক্ষার যে ব্যাপারটা সেটি করতে পারবো। এরপর আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেসড কিছু রয়েছে, যেমন হচ্ছে ইনভেস্ট হেভিলি ইন অ্যাডভান্সড ওশেনোগ্রাফিক ইনস্টিটিউটস, অর্থাৎ ওশেনোগ্রাফিক যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোতে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। যেরকম আমাদের রয়েছে যে বাংলাদেশে একটি ওশেনোগ্রাফিক ইনস্টিটিউট রয়েছে, সেটা হচ্ছে বরি, বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। এটি কিন্তু চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর যে হেডকোয়ার্টার সেটি রয়েছে। সো এরপর ডেপ্লয় এআই অ্যান্ড স্যাটেলাইট সার্ভেলেন্স টু কমব্যাট আইইউইউ ফিশিং। সো আমাদের যে বর্তমানে যে এআই এর ব্যবহার, এই ব্যবহারটা করে কিন্তু আমরা আমাদের যে মেরিটাইম বাউন্ডারি বা মেরিটাইম যে রিসোর্স সেগুলোকে আমরা দেখভাল করতে পারি বা আমরা খোঁজ নিতে পারি। এরপর রয়েছে স্যাটেলাইট সার্ভেলেন্স, অর্থাৎ আমাদের যে স্যাটেলাইট রয়েছে, আমাদের দেশের একটি স্যাটেলাইট আমাদের অলরেডি রয়েছে কক্ষপথে। সো সেটি দিয়ে কিন্তু আমরা আমাদের সার্ভেলেন্সটা চালাতে পারি। এরপর ম্যাপ দ্য ডিপ সি বেড ফর আনট্যাপড রিসোর্সেস। সো আমাদের যে রিসোর্সগুলো আমাদের এখনও আমরা নিতে পারিনি, সেই রিসোর্সগুলোর জন্য আমাদের খনন কাজ শুরু করতে হবে এবং আমাদেরকে খুঁজতে হবে, আমাদের ম্যাপিং করতে হবে যে কোথায় কোথায় আমাদের থাকতে পারে। এরপর আমরা আলোচনা করব রিজিওনাল ডিপ্লোমেসি নিয়ে। সো রিজিওনাল ডিপ্লোমেসির মধ্যে রয়েছে স্ট্রেনথেন বিমস্টেক কোঅপারেশন ফর মেরিটাইম সিকিউরিটি। সো আমরা জানি বিমস্টেক সম্পর্কে, বিমস্টেকের সদর দপ্তর কিন্তু ঢাকার চামেলি হাউসে। সো এই যে বিমস্টেক, এটি কিন্তু সার্কের মতো একটি সংস্থা। সার্কের মতো বললাম এই কারণে যে সার্কের যে সংস্থার যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে, প্রায় একই দেশগুলো কিন্তু বিমস্টেকের সদস্য, কিন্তু শুধু পাকিস্তান নেই এর মধ্যে।
এই পাকিস্তান না থাকার কারণে ভারতের কিন্তু বিমস্টেকের প্রতি একটু আগ্রহ রয়েছে। কারণ আমরা জানি যে সার্কের যে কোনো সিদ্ধান্ত নিতে হলে প্রত্যেকটা সদস্যর হচ্ছে যে মতামত থাকতে হয়, অর্থাৎ প্রত্যেকটা সদস্য যখনই ইয়েস বলবে তখনই কিন্তু সেই ভোটটা পাস হবে। কিন্তু বিমস্টেকেও সেটি রয়েছে, কিন্তু সার্কে যেহেতু ভারত আর পাকিস্তান দুটি পরস্পর বিরোধী দেশ রয়েছে, বিমস্টেকে সেটি নেই। এই কারণে কিন্তু বিমস্টেকে যে সমুদ্রভিত্তিক যে অর্থনীতির যে সিদ্ধান্তগুলো, সেগুলোতে কিন্তু সেরকম সমস্যা খুব একটা দেখা যায় না। যদিও আমরা দেখে থাকি যে বিভিন্ন সমস্যা হয়েছে বিগত কয়েক বছরে, কিন্তু তারপরও আমরা কিন্তু সমাধান পেয়েছি। বিশেষ করে এই যে বাংলাদেশ, ভারত, তারপর হচ্ছে মিয়ানমার, এই দেশগুলো কিন্তু যে বিমস্টেকের যে সদস্য, এই সদস্যগুলোর ফলেই কিন্তু তারা এই যে বিমস্টেকের যে মিটিংগুলো হয় সেখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যেহেতু এখানে পাকিস্তান নেই, ভারতেরও কিন্তু এখানে আপত্তি কম থাকে। সো এই যে বিমস্টেককে ব্যবহার করে আমরা কিন্তু যে মেরিটাইম সিকিউরিটি বাড়াতে পারি। এরপর রয়েছে ফর্মুলেট এ জয়েন্ট বে অফ বেঙ্গল ট্রিটি। এটা একটা দারুণ একটা কথা। সেটা হচ্ছে যে আমরা যদি বে অফ বেঙ্গলের সাথে যারা কানেক্টেড তাদেরকে নিয়ে একটা ট্রিটি গঠন করতে পারি, যে একটা চুক্তিতে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে রিজিওনাল যে ডিপ্লোমেসির ব্যাপারটা, এটি কিন্তু আমাদের দারুণভাবে কাজ করবে। এরপর এস্টাবলিশড শেয়ার্ড ক্রস বর্ডার রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের যে আমরা প্রতিবেশী দেশগুলো রয়েছি আমরা, সো সেই দেশগুলো যদি রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে ক্রস বর্ডার, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে একটা দেশের যে প্রপার্টি বা একটা দেশের যে পণ্য সেটি আর একটা দেশে চলে যাবে, সেই রিসোর্সটা ম্যানেজমেন্ট করা। অর্থাৎ যে আমাদের এটা দেখে থাকি যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কিন্তু এটা বেশ প্রচলিত, যে তাদের প্রচুর পরিমাণে নিজেদের মধ্যে বাণিজ্য হয়, প্রচুর পরিমাণে নিজেদের মধ্যে যে অর্থনৈতিক যে সমঝোতা সেগুলো হয়ে থাকে, কিন্তু আমাদের যে দক্ষিণ এশিয়া অঞ্চলটা কিন্তু এদিক দিয়ে পিছিয়ে আছে। সো এই জিনিসটাকে এস্টাবলিশ করতে হবে। বাংলাদেশে মেরিটাইম ইউনিভার্সিটিস এবং ওশেন রিসার্চ সেন্টার্স কিন্তু আরও বাড়ানো যেতে পারে। আমরা একটু আগে যে কথা বলেছি পড়ি, এটা রয়েছে, এটা অপর্যাপ্ত আমি মনে করি। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে 1,18,000 বর্গ মাইল সমুদ্র যে সীমা, সেই সীমাটার জন্য যে একটা যে ইনস্টিটিউট, এটি কিন্তু যথেষ্ট নয়। এটির জন্য একাধিক প্রতিষ্ঠান দরকার, একাধিক ইনস্টিটিউট দরকার। আর যে মেরিটাইম ইউনিভার্সিটি, এই সংখ্যাটা বাংলাদেশে বাড়াতে হবে। হিউম্যান ক্যাপিটাল থিওরি সম্পর্কে আমরা শুনেছি অনেকে। হিউম্যান ক্যাপিটাল থিওরি, এই হিউম্যান ক্যাপিটাল থিওরি অনুযায়ী স্কিল্ড ওয়ার্কফোর্স যখন ইকোনমিতে ঢোকে, তখন কিন্তু যে ইকোনমিক গ্রোথটা অ্যাক্সেলারেট করে। সো যারা হচ্ছে স্কিল্ড, তারা যখন ইকোনমিতে পার্টিসিপেট করে, তখন সেই ইকোনমিটা গ্রো করে। এটাই হচ্ছে হিউম্যান ক্যাপিটাল থিওরি এর মতে। এরপর আমরা সর্বশেষ স্লাইডে চলে এসেছি। এই যে সাস্টেনেবল ম্যারিটাইম ফিউচার, এটি বলতে কি বোঝানো হয়? এটি বলতে বোঝানো হয় যে আমাদের যে মেরিটাইম বাউন্ডারি রয়েছে, এই বাউন্ডারির মধ্যে আমাদের যত সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে সাস্টেনেবল ওয়েতে আমাদের ব্যবহার করতে হবে, যাতে আমাদের ফিউচারের জন্য যাতে টিকে থাকে, আমরা যেন সব একসাথে ভোগ না করে ফেলি। সো এইটার মাধ্যমে কিন্তু আমরা এই যে সাস্টেনেবল ইউজের মাধ্যমে কিন্তু আমরা ভবিষ্যতের জন্য রেখে আমাদের নিজেদের জন্য ব্যবহার করতে পারি। দ্য ওয়েভস অফ দ্য বে অফ বেঙ্গল, ইফ নেভিগেটেড ওয়াইজলি, হোল্ড দ্য প্রমিস অফ এ রিজিলিয়েন্ট অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। প্রোটেক্ট দ্য ওশেন, এম্পাওয়ার দ্য ইকোনমি। আমরা সবশেষে বলতে পারি যে ব্লু ইকোনমি বাংলাদেশের জন্য শুধু একটি সেক্টর না, এটি ভবিষ্যতের গ্রোথ মডেল হতে পারে, যদি আমরা সাস্টেনেবল প্ল্যানিং, টেকনোলজি এবং স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে পারি। তাহলে বে অফ বেঙ্গল বাংলাদেশের অর্থনৈতিক শক্তির অন্যতম ভিত্তি হয়ে উঠতে পারে। The ocean is no longer a boundary for Bangladesh. It is a breeze to opportunity. It is a breeze to prosperity. Bangladesh stands at the crossroads of maritime opportunity and economic transformation. Thank you. আজকে এ পর্যন্তই ছিল। সামনের দিন আসবো অন্য কোনো টপিকে, নতুন কোনো ইস্যু নিয়ে। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।